শেখ হাসিনা পদত্যাগ করলে তো ইউনূসের কাছে দেবেন না, আর সেনাপ্রধানের কাছে দেবেন না, দিতে হলে রাষ্ট্রপতির কাছে দিতে হবে। এই পত্রটা দেননি, যে এটা রাষ্ট্রপতি নিজে স্বীকার করেছে। আচ্ছা, ব্যাগে করে নিয়ে এসছেন নাকি তিনি, এটা ঘটনা ওই ইন্টারভিউতেও আছে, বা আরো অন্যত্রও তিনি অনেকেই বলেছিল, লিখেছিল সেই সময়, যে তিনি একটা জাতির উদ্দেশ্যে ভাষণও দিতে চাইছিলেন পদত্যাগ করে। সেই ভাষণটাও তার অংশ বিশেষ উনি ভারতে চলে আসার পর সেগুলো কিছু কিছু জায়গায় প্রকাশিত হয়েছিল। উনি আমাদের প্রথম যে সাক্ষাৎকারটা দিয়েছিলেন তাতে কিন্তু উনি কিন্তু নিজে বলেছিলেন তিনি পদত্যাগ করেননি, কারণ করার তিনি সুযোগ পান। যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে, তাতে তাকে গণভবনে গিয়ে পদত্যাগ করার মতো পরিস্থিতির পরিবেশ ছিল না, এবং কোনো ক্রমে প্রায় তাকে চলে আসতে হয়েছে। এই দ্বিতীয়ত হচ্ছে যে উনি যেটা বলছেন যে হয়তো সেই চিঠিটা ব্যাগে থাকতে পারে এখনো, মেয়েদের ব্যাগের খবর কোনো পুরুষের রাখা উচিত নয়। ফলে আমি এই কথাটাই বলবো যে মেয়েদের ব্যাগ সাধারণত দেখা নিষিদ্ধ, মানে ওটা শিষ্টাচারের মধ্যে পড়ে। তিনি কোনোভাবে ব্যাগ দেখেছিলেন কি আমি বলতে পারবো না, এবং আমি জানি না। ফলে এটা আমার মনে হয় যে তিনি যদি ওই কথা বলে থাকেন যে ব্যাগে করে নিয়ে চলে গেছে, তাহলে সেই ব্যাগ কিভাবে স্ক্যান হয়েছিল, স্ক্যানের রিপোর্ট পেয়েছিলেন নাকি, ইত্যাদি বলতে পারবো না। ফলে আমি যেটা বলছি আপনাকে সেটা হচ্ছে যে এটা ঘটনা, তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন কিন্তু পদত্যাগ করতে পারেন। এটাই মানে এক্সাক্ট অবস্থা আমরা যেটুকু জানি। ভারতকে কি সরাসরি সতর্ক করলেন কিনা শেখ হাসিনা, এটা ছিল আমাদের প্রশ্ন। এই প্রশ্নটা কেন, কারণ হচ্ছে গত 4-5 দিন যাবত একটা ফটোকার্ড ঘুরছে বিভিন্ন জায়গায়, যে শেখ হাসিনা বলছেন আমার দেশে ফিরে যাওয়া ভারত সিদ্ধান্ত নিবে না, আমি সিদ্ধান্ত নিব। আমার জানার বিষয় এটা, যে শেখ হাসিনার ফিরে যাওয়াটা কি আসলে ভারতের সিদ্ধান্তে হবে নাকি শেখ হাসিনার সিদ্ধান্তে? অবশ্যই ভারত সরকারের ঘোষিত নীতি হলো শেখ হাসিনা যেদিন চাইবেন সেদিন ফিরে যাবে। এটা ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়ালি সরকারিভাবে ঘোষণা। সেই সিদ্ধান্তটা কোনো পরিবর্তন হয়েছে বলে আমরা জানি না। আমি জানি কোনো পরিবর্তন নয়। আমাদের পররাষ্ট্র মন্ত্রী বলেননি যে আমরা এবার পাঠাবো, এরকম কিছু বলেনি। আর শেখ হাসিনা বলছেন যেটা, কোথায় কিভাবে বলেছেন তার অথেন্টিসিটি সম্পর্কে আমার প্রশ্ন আছে, কিছুটা বিকৃত হতে পারে। তার কারণ হচ্ছে তিনি তো ইন্টারভিউতে আমাকেই বলেছেন যে আমি কোনো নির্দিষ্ট সময় দিচ্ছি না কবে ফিরবো। আমি এও প্রশ্ন করছিলাম আপনি ভারত সরকার থেকে কি আশা করেন, উনি বলেছিলেন এই ভারতের বিষয়ে কোনো মন্তব্য করুন, একথা স্পষ্ট ভাষায় বলেছেন। সুতরাং ভারত সম্পর্কে ভারত চাইবে আর আমি চাইবো, আমি সিদ্ধান্ত নেব, সেটা তো আমার মনে হয় না এরকম কোনো কথা কোথায় কিভাবে বলেছেন তার অথেন্টিসিটিটা জানলে। দেখুন, ফেসবুক সোশ্যাল মিডিয়াতে নানা রকম কিছু চলে, বুঝলেন? এখন সেটা তো বিশ্বাস করা যায় না। ফেসবুকে তো আমি একটা ছবি দেখলাম, ইউনূস নাকি রূপান্তরিত হয়ে গেছে, আমি যেটা বিশ্বাস করি, আমি তো দেখলাম ছবি, সবটা ফেসবুক দেখেই যদি বিশ্বাস করি তাহলে মহা সমস্যা। তাহলে তো অনেক কিছু, আপনি কি দেখেছেন কিনা জানি না, একটা ছবি চলছে হোক, আমি মুখোমুখি শেখ হাসিনার সামনে বসে ইন্টারভিউ নিচ্ছি, এটাও একটা ছবি। এবং দেখেছি মানে কি, এই ছবিটা আপনি আপনার ইউটিউব চ্যানেল ইউজ করেছেন, কিন্তু আমি তার সঙ্গে সাক্ষাতে সামনাসামনি বসিনি, আমি টেলিফোনে কথা বলি। ঠিক আছে, এখন এগুলো তো অনেকে বিশ্বাস করেছেন তাহলে গৌতম রায়, ধরুন আমার হয়তো নাম ধাম ইত্যাদি একটু বাড়িয়ে দিয়েছেন, তার জন্য ধন্যবাদ, কিন্তু আমি এখনো সামনাসামনি সাক্ষাতের সুযোগ পাইনি। ফলে আমি যেদিন পাবো আমার মনে হয় না সেদিন এরকম ভাবে ছবিও তোলা যাবে। তো আমি জানি না, সেটা নিশ্চয়ই হবে, একদিন সাক্ষাৎ হবে নিশ্চয়ই, এটুকু বলতে। এখন দাদা একটা জিনিস, যেমন আপনিও বলেছেন যে শেখ হাসিনা ফিরে আসবে, এয়ারপোর্টে কোটি লোক হবে, আপনি এই ধরনের কথা বিভিন্ন জায়গায় বলেছেন। এখন আমার যে প্রশ্নটা দাদা, উনি ফিরে যাবেন, কোটি লোক হবেন, বা উনি ফিরলে আসলে বাংলাদেশে সেই ধরনের নিরাপত্তার কোনো ব্যবস্থা আছে কিনা, বা নাকি ভারতীয় সেনাবাহিনী নিয়ে আসবেন ওনাকে, না বাংলাদেশ সেনাবাহিনী যে নিয়ে আসবেন ওনাকে, আসলে কোনটা বিষয়গুলো? দেখুন, সরাসরি ষষ্ঠ ভাষায় বলে তিনি ফিরে যাবেন, এটা ঘটনা এক। দ্বিতীয়ত হচ্ছে কিভাবে ফিরবেন, এটা তার হচ্ছে রণনীতির গোপনীয়তা রাখছে, এটা তিনি বলবেন না, টেলিভিশনের মাধ্যমে ঘোষণা করে যাবেন না। হয়তো আওয়ামী লীগের স্থানীয় স্তরের লোকেরা জানতে পারবে কিভাবে আসছেন, এবং তাদের যে ফিডব্যাক, এবং বলছি বিভিন্ন জেলা থেকে আমি প্রতিদিন প্রায় অন্তত কম করেও
100 খানেক ফোন পাই বাংলাদেশ থেকে। সৌভাগ্যক্রমে আপনারাই আমাকে অনেক জনপ্রিয় করে দিয়েছেন। অনেকের ধারণা আমি অনেক কিছু জানি, সবটা জানি না, কিন্তু ঘটনা হচ্ছে তারা নিজেরাই বলেন যে বলুন দাদা ফিরে আসতে, আমরা 1 কোটি মানুষ নিয়ে। তো আমরা এরকম বাংলাদেশের আওয়ামী লীগের সমর্থক সংখ্যাটা 4 কোটি। আমি খুব কম করে 1/4 বলেছি। সত্যি যদি তিনি ফিরবেন সেই বিষয়টা কিন্তু আমার কাছে মনে হয়েছে সেটা ঐতিহাসিক ঘটনা তো হবেই, এবং ঐতিহাসিকের থেকেও আইন শৃঙ্খলার ক্ষেত্রেও একটা বড় ধরনের চ্যালেঞ্জ হতে পারে তারেক রহমান। সেই কারণে সিদ্ধান্তটা তিনি প্রকাশ্যে, আমার মনে হয় যদি ফেরেন, হয়তো, আমি সেটা জানি না, আরো জানার চেষ্টা করছি, হয়তো তারেক রহমান সরকারের সঙ্গে কোনো আলাপ আলোচনা চলতে পারে যে ফিরলে কি পদ্ধতিতে ফিরবেন, ফিরলেই তিনি জনসমক্ষে যাবেন নাকি ব্যারাকে যাবেন নাকি বিচারের মুখোমুখি হবেন, আবার নতুন করে বিচার হবে কি হবে না। ফলে এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় সিদ্ধান্ত হওয়ার পরেই তার ফিরে যাওয়াটা স্থির হবে। এবং তিনি যেদিন ফিরবেন, এটা ঘটনা, সেদিন কিন্তু মানুষের, তার কারণটা হচ্ছে, মূল কারণ হচ্ছে মানুষ বর্তমানে ভীষণ কষ্টে আছে, আর্থিক কষ্টে আছে, বেকারিত্বের মধ্যে ভুগছে, রোজগার অত্যন্ত কম, সবাই ভালো, নেতা ছাড়া কেউ ভালো নেই সত্যি কথা বলতে। ফলে এই সাধারণ কর্মী, সাধারণেরা, তারা কিন্তু ঝাঁপিয়ে পড়বেন, তাদের প্রাণ সংশয় থাকলেও উপেক্ষা করেও ঝাঁপিয়ে পড়তে বলে আমার তাদের সঙ্গে, আমি বলছি আমার কিন্তু তৃণমূল স্তরের মানে লোকেদের সঙ্গে কথা হয়, মানে তাদের মনোভাব থেকে বলছি, যেটা আমি জানি না বাংলাদেশের ইন্টেলিজেন্স জানে কি জানে। আপনার সাথে তৃণমূলের কথা হয়, অনেকের কথা হয়, এটা সত্য কথা। আমার কাছে অনেকে ফোন দেয়। আসলে ঘটনা হচ্ছে কি হয় যে একটা হিন্দিতে একটা কথা আছে যে মারতা কেয়া না কারতা, মারা যাচ্ছে সে কি না করবে। সুতরাং বাংলাদেশের তৃণমূলের যারা আছে, সাধারণ জনগণ সবাই আমাদের কাছে জানতে চায় যে কি হবে কি হবে, কিউরিসিটি, এবং তারা আসলে পিঠ দেওয়ালে ঠেকে গেছে এই জন্য। দাদা আমার যে লাস্ট যে কোশ্চেনটা আপনার কাছে, লাস্ট একদম কোশ্চেনটা, সেটা হচ্ছে যে আপনাদের ভারতবর্ষে একটা কথা প্রচলন আছে যে 71 যুদ্ধের পরে ভারতীয় সেনাবাহিনী ফেরত নেওয়া উচিত হয়নি, পৃথিবীর কোনো দেশ থেকে নেয়নি আজ পর্যন্ত। এখন আবার শুনতেছি যে অনেকে বলতে সেই ভুল হয়তো শুধরাবে, ভারতীয় সেনাবাহিনী হয়তো চিকেন নেককে হাতির নেক করে ফেলতে পারে, রংপুরের ওইদিকেও নিয়ে যেতে পারে, যদি আবার 7 সিস্টারের দিকে ধাবিত হয় আমার বাংলার মজলুম নেতারা। আপনার কি মনে হয় আসলে বিষয়টা? দেখুন, স্বাধীন বাংলাদেশকে তার যে রাষ্ট্রপতি, পরবর্তীকালে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের ইচ্ছাকে সম্মান দিতেই প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সিদ্ধান্ত নিয়েছিলেন, এবং নির্দিষ্ট সময়ের আগেই সেনা প্রত্যাহার করেছিলেন, যাতে মনে না হয় যে ভারত একটা ওখানে অকুপেশনাল আর্মি রাখছে। ফলে এই সিদ্ধান্তটা নিয়ে কে কি পরবর্তীকালে ভাবতো, কি হয়েছিল, সেই 71টা ফিরে আসবে না। তাহলে আমি জানি না, আলোচনা থাকতে পারে, নেই যে তা না, অনেকে মনে করতে পারে সে সময় উচিত ছিল ইন্দিরা গান্ধী বাংলাদেশকে ভারতের সঙ্গে মিশিয়ে দেওয়া, এরকম অনেকে বলেন না যে তা না, এটা ঘটনা আছে। একটা নির্দিষ্ট রাজনৈতিক আদর্শে যারা বিশ্বাস করেন, তারা এটা বোধ করেন যেটা অবিভক্ত ভারত আবার হোক, এটা তারা বিশ্বাস করে। আমি নাম বলছি না, সকলেই জানেন সেটা কারা তারা। এবং ফলে আপনি বলছেন সেই ধারণা প্রচার সেটাতে নেই, যেটা আবার যেটা করবে ভারত, আপনি যেটা বলছেন, এটা তো একটা সামরিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটাকে আমার পক্ষে একটা সাংবাদিকের যে কোনো সামরিক গোপনীয়তা, সেটা আমার কাছে, আমার জানা সঙ্গে যতক্ষণ না ঘটছে বিষয়টা, এটা ঘটনা আপনি বলছেন চিকেন নেক জুড়ে একটা ভারত প্রস্তুতি করছে। আপনি জানেন চিকেন নেকের যে জমি বা যে এলাকাটা, এই এলাকাটা দেখার জন্য সম্প্রতি পশ্চিমবঙ্গের বিজেপি সরকার সেটা কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দিয়েছে, যেমন যত কাঁটাতারের বেড়াতাড়ি দেওয়ার সঙ্গে এটাও তুলে দিয়েছেন। এবং সেখানেও মানে আসামের তিনি সরাসরি বিধানসভাতে ভাষণ দিতে গিয়ে মানে মাধ্যমে, ভিডিওর মাধ্যমে রেলমন্ত্রী বলেছেন ওই চিকেন নেকের তলা দিয়ে আন্ডারগ্রাউন্ড সুড়ঙ্গ পথে রেল লাইন তৈরি। এই জায়গাগুলো সম্পর্কে ভারত মনে করছে, কারণ যেটা হয়েছিল আপনাদের ওই ইউনুস সরকার, ইউনুস নিজে বারবার বলেছেন, খালি কথায় কথায় তিনি ওই 7 সিস্টার্স, এখন সেই 7 বোন নিয়ে তিনি বিদেশে আছেন এখন, কিন্তু এই 7 বোনের কথা তিনি কখনোই ভুলতে পারেন না, এক অদ্ভুত। সেই কারণে ভারত একটু সিঁদুরে মেঘ দেখলে যেরকম
গরু ডরায় না, সেরকম হচ্ছে ব্যাপার। আমরা একটু মানে ভয় পাচ্ছি, কি জানি আবার কি আবার ঘটনা অঘটে, তাহলে প্রস্তুতিটা নিয়ে রাখা যাক। তো যে কারণে হাসি মারা উত্তর পূর্ব ভারত, আমাদের ভারতের যে বিমান ঘাঁটি, তাকে আরো আধুনিকীকরণ করা হচ্ছে। এ বিষয়ে কোনো সামরিক প্রস্তুতি বলতে আত্মরক্ষার জন্য প্রস্তুতি। সেগুলো কিছু কিছু আছে, যেগুলো প্রকাশ্যে প্রকাশিত হয়েছে, মানে গোপন সংবাদ এগুলো নয়। আর একটা কথা আপনাকে, যেটা আগের বারের প্রশ্নের উত্তরে আমার বলা উচিত ছিল, বলা হয়নি, সেটা আপনাদেরই তো ইউনিট সরকারের প্রাক্তন উপদেষ্টারা, সাবেক উপদেষ্টারা বলছেন শেখ হাসিনা ফিরে এসে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে, এবং অনেক সিদ্ধান্ত তারা জানতেন না যেগুলো ইউনুস একা নিয়েছে। আমি বলছি, আমার খবরের সূত্র যদি বলেন শেখ হাসিনা ফিরছেন, আমি কোট করব পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান। আচ্ছা আচ্ছা, তাহলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসানের কথাতেই শেখ হাসিনা ফিরছেন এবং নেক্সট নির্বাচনও করবেন, এটাই হচ্ছে আপনার কথা। না, উনি বলেছেন, উনি গণ্যমান্য ব্যক্তি, আমি ওনাকে খুব রেসপেক্ট করি, ওনার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় আছে, অনেক জায়গায় অনেক টক শোতে আগে অংশগ্রহণ করতাম। তবে দাদা, এই আপনি সম্ভবত পূর্ণিয়া ভিউর চ্যানেলে ছিলেন কিছুক্ষণ আগে, তার আগে আমার একটা ইন্টারভিউ করেছিলেন পূর্ণিয়া ভাই। উনি আমার জিজ্ঞেস করছিলেন যে ইউনুস সাহেবকে আবার বাংলাদেশে গিয়ে প্রেসিডেন্ট হবেন কিনা, আপনার কি মনে হয়? আমাকে কিন্তু পূর্ণিয়া এই প্রশ্নটা করেছিল, আপনারও কি মনে হয় যে সে কি আবার যাওয়ার কোনো? আমার মনে হয় তিনি চেষ্টা করবেন, কারণ আপনাদের ওখানে বাংলাদেশ, আমি ওকে এটাও বলেছি, বাংলাদেশ সরকারের বিমানে চেপে শেখ হাসিনা চলে গেলেন, সেটা হলো পালিয়ে যাওয়া। আর উনি বেসরকারি বিমানে চেপে প্যারিসে চলে গেলেন তার মহিলা উপদেষ্টাদের নিয়ে, সেটা হলো বেড়ানো, সেটা পালানো নয়। যদি হয়ে থাকে তাহলে নিশ্চিত তিনি ফিরে আসার চেষ্টা করবেন। ধরুন আগামী বছরে রাষ্ট্রপতির মেয়াদ উত্তীর্ণ হবে, তখন কেনই বা চেষ্টা করবেন না, করতেই পারে। উনি অবসর নেওয়ার লোক নন, ইউনুস সাহেব যে বিমানে ফ্রান্সে এসেছেন ওটা চার্টার্ড ফ্লাইট। চার্টার্ড ফ্লাইট, শেখ হাসিনাও এসেছেন চার্টার্ড ফ্লাইট, তবে সেটা বাংলাদেশ বায়ুসেনার। আপনি যেভাবে বললেন যে ব্যাগ স্ক্যান করা যায় কিনা, তো আমি যতটুকু জানি যে শেখ হাসিনা যখন ভারত যায় স্ক্যান করার মতো উপায় নেই, কারণ ওনাকে সামরিক বিমানে হেলিকপ্টারে নিয়ে যাওয়া হয়েছে। আর যদি আপনি বলেন যে আপনার ব্যাগ স্ক্যান করে কেউ দেখেছে, সেটা হলো, আমি যেহেতু ইমিগ্রেশনে চাকরি করি, স্ক্যানের অভিজ্ঞতা আমার আছে। আমরা কেউ টাকা নিয়ে গেলে টাকার সাইজ বুঝি, যে এটা সাইজ, একটা ডিমার্কেশন আছে, ওটা তো আমরা বুঝি টাকা, কিন্তু এটা কি ডলার, ইউরো না ইন্ডিয়ান রুপি না বাংলাদেশি টাকা, সেটা বোঝা যায় না। কোনো কাগজ থাকলে ব্লু কালার উঠে, এটা কাগজ আছে কিন্তু কাগজের লেখা পড়া যায় না, সুতরাং স্ক্যানে ধরা খাওয়ার জায়গা নেই। মতি সাহেব কিভাবে জানছেন, এটা তো মতি সাহেবই জবাব দিতে পারবেন। অবশ্যই দাদা, আমার দ্বিতীয় প্রশ্ন, যদিও হয়তো আপনার জন্য একটু কঠিন হয়ে দাঁড়াবে দাদা উত্তরটা দেওয়া, সেটা হচ্ছে, দাদা আমরা তো আপনাদের 26 লক্ষ নাগরিক বাংলাদেশে রেখে দিয়েছি, কারণ গরিব দেশের নাগরিক আপনারা আছেন, 26 লক্ষ আমরা রেখেছি, খাচ্ছেন দাচ্ছেন, কোনো সমস্যা নেই। আর আমাদের দেশের নাগরিক আপনারা হঠাৎ করে কোথায় পেলেন? এই যে বর্ডারে বিবিসি একটা নিউজ করেছে, যদি আমাদের দেশে কোনো পত্রিকা করেনি, বিবিসি একটা বিশাল নিউজ, শত শত পুরুষ মহিলা ওখানে জমায়েত, বলছে যে কেউ রাজশাহী, দিনাজপুর, বিভিন্ন জায়গা থেকে। এই সব লোকগুলোকে আপনি আসলে ভারতের কোথায় পেলেন, নাকি আপনাদের নাগরিককেই পুশব্যাক করছেন আমাদের দিকে? আমাদের কাছে কিন্তু আপনাদের 26 লক্ষ। এটা একটা সঠিক প্রশ্ন, কঠিন কিছু নয়, এর স্বাভাবিক উত্তরও আছে। সেটা হচ্ছে, প্রথম কথা, 26 লক্ষ ভারতীয়র কথা যিনি বলেছিলেন তিনি আর বলছেন কিনা আমি জানি না, তেমন করার সংখ্যা তো বাংলাদেশের এতদিনে অনেকদিন হয়ে গেল, 2 বছর, ফলে এর মধ্যে 26 লক্ষ না হলেও 1 লক্ষ খুঁজে বের করা উচিত ছিল। আর সেটা তো জানি না। আমরা যেটা জানি যে বাংলাদেশের বহু পরিকাঠামো ক্ষেত্রে কাজ করতেন, অনেকে এখন শুরু করতে পারেননি। যারা ধরুন ভিসা সেন্টারে কাজ করে, যারা ধরুন এই রূপপুর পাওয়ার প্ল্যান্টে এক্সপার্ট ইঞ্জিনিয়ার হিসেবে, মেট্রো রেলের বহু কিছু কর্মী আছেন ভারতীয় যারা কাজ করেন, বিভিন্ন সেতু নির্মাণ হয়েছে সেটা সাহায্যের জন্য বহু ইঞ্জিনিয়ার, দলের কর্মী এরকম ছিলেন। তারা তো 5ই আগস্টের পর অনেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন, যে কারণে এই সমস্ত কাজগুলো আটকে গিয়েছিল। আবার ধীরে ধীরে খুব ধীরে ধীরে শুরু হচ্ছে। সংখ্যাটা 26 লক্ষ এরকম বলা হয়,
কিন্তু আমি জানি না সেটা সত্যতাটা কি। এটা বাংলাদেশ সরকার যদি ভারতকে জানায় যে 26 লক্ষ এরকম টাকা, এখন পর্যন্ত বাংলাদেশ সরকার, ইউনূস সরকারও নয় এবং বর্তমান তারেক রহমান সরকারও ভারত সরকারের এই বিষয়ে কিছু জানায়নি। ফলে এই বিষয়ে তো আমি আর বেশি বলতে পারবো না। বাংলাদেশিদের যাদের পাগল, দেখুন এটা পৃথিবীর সর্বত্র নিয়ম। আমি কিন্তু মানবিকতার দিক থেকে মনে করি যে স্বল্প উন্নত দেশ থেকে গরিব মানুষ স্বল্প উন্নত দেশে মাইগ্রেশনটা এটা একটা ইন্টারন্যাশনাল ফেনোমেন। এটা কেবল একটা ভারত বাংলাদেশের মধ্যে নয়। আমেরিকার ধরুন মেক্সিকোর মধ্যে যেটা ছিল সেখানেও এক ধরনের সমস্যা। ভারত থেকে তো বহু বেআইনি পথে বহু ভারতীয় গেছেন, তাদের ট্রাম্প সরকার পায়ে শিকল পরিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে ভারত, তাই না? অস্ট্রেলিয়া থেকেও সম্প্রতি ফেরত পাঠানো হয়েছে। তো এটা একটা মানবিক দিক, এটা আন্তর্জাতিক একটা যে মাইগ্রেশন একটা বিষয় যেটা জাতিসংঘের অধীনে পড়ে। ভারত সরকার অবশ্য তাতে বর্তমান যে সরকার তাতে তারা সেটা মনে করেন না। তারা মনে করেন যে এই বিষয়টাকে ব্যবহার করে তাদের এক ধরনের মেরুকরণ করতে সুবিধা হয়, যে মেরুকরণের ফলে তাদের ইলেকট্রালি ভোটের ক্ষেত্রে কাজে লাগে এবং ঘটনা এটা সফল। এখন তারপরে তো যখন বলেছেন অনুপ্রবেশকারী, তাহলে অনুপ্রবেশকারীকে বা অবৈধ অধিবাসী তাদের খুঁজে বের করতে হয়। এখন এইটা জানার পর বেশ কিছু গরিব মানুষ, সংখ্যাটা শত শত বলে বলা হয়েছে, শত শত সংখ্যাও নেওয়া, একটা জায়গায় প্রায় 100-3 মতো মানুষ জড়ো হয়েছেন হাকিমপুর সীমান্তে। তারা খুবই গরিব মানুষ, তারা খেটে খাওয়া মানুষ এবং তাদের ক্ষেত্রে এরকম তাদের পরিচয়, তারা অনেকে ভারতীয় টেলিভিশনে সাক্ষাৎকারও দিয়েছেন, দিয়ে বলেছেন তারা বাংলাদেশের তাদের জন্মস্থান এবং তারা এখানে কাজের জন্য শুধু নয়, তারা মনে করেছিলেন কি কারণে এসেছিলেন, হিন্দু নয়, অনেকেই কিন্তু মুসলিম। তারা এসেছিলেন ইউনূস সরকার আসার পর দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে দেখেছিলেন সেখানে তারা কাজ করতে পারবেন, তাই তারা চলে এসেছে। তারেক রহমান সরকার আসার পরেও মনে হয়েছিল নির্বাচনের পরে হয়তো পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হতে পারে, এখনো তারা জানেন। ফলে তারা যদি প্রকৃত বাংলাদেশের নাগরিক হন, বাংলাদেশ সরকারও বলছেন যে প্রকৃত বাংলাদেশের নাগরিক হলে নিশ্চিতভাবে আমরা তাদের ফেরত নিয়ে নেবো, কিভাবে ফেরত নিয়েছি অনেককে। কিন্তু এই প্রসঙ্গে একটা আমি বলি যেটা মানে ইতিবাচক দিক যেটা বলে আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে এই প্রথম আগামী 8ই জুন থেকে 12ই জুন দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে একটা বৈঠক হতে চলেছে। যে দ্বিবার্ষিক বৈঠকটা, শেষ বৈঠকটা হয়েছিল ঢাকাতে অগস্ট মাসের 25 সালে। এবারে 26-এ এই বৈঠকটা ভারতে হতে চলেছে 8ই থেকে 12ই জুন, যেখানে দুই দেশেরই সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালকরা নেতৃত্ব দেবে। সেখানে কিন্তু এই বিষয়টাই আলোচিত হওয়ার কথা, যে এই অবৈধ অধিবাসীর বিষয়টা কি, অভিবাসীর, এবং এই যে পুশব্যাক করার সিদ্ধান্ত ভারতের কোনো কোনো রাজ্য সরকার নিয়েছে, এই বিষয়টা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা হতে পারে। এবং এটা আলোচনার মাধ্যমে এটা যদি কোনো একটা সুষ্ঠু সমাধান পাওয়া যায়, যারা বাংলাদেশি নাগরিক তাদের যদি পরিচয় নিশ্চিত হয়, কিংবা যদি বাংলাদেশ ভারতীয়দের পরিচয় নিশ্চিত করতে পারে যারা অবৈধভাবে আছেন। আমি বলছি চাকরি সূত্রে গেছেন তারা তো ওয়ার্ক পারমিট নিয়ে আছেন, কিন্তু যারা চাকরি বা ওয়ার্ক পারমিট ছাড়া আছেন, ফলে এই বিষয়টা আলোচনা হলে দু দেশের মধ্যে যে আলোচনা হচ্ছে, ভারত সরকার বহুকাল চেয়েছে আলোচনা, কিন্তু দীর্ঘায়িত হচ্ছিল বিষয়টা। এতদিনে তারেক রহমান সরকার এই সম্মতি দিলেন, ফলে এই আলোচনাটা একটা ইতিবাচক দিক। আমার মনে হয় এই আলোচনাটার পর পরিস্থিতি সম্পর্কে সম্মত দুটি দেশেরই একটা ধারণা তৈরি হবে।